টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার সংস্কৃতের প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 70, সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমরা চলে আসছি প্রশ্নোত্তর পর্বে। প্রথমে দেখো, নিম্নলিখিত শ্লোকগুলি বাংলা অর্থসহ দেবনাগরী বা সংস্কৃত হরফে মুখস্থ লেখো। 4 গুণ 3 12 আছে। প্রথম যেটা, পিতা স্বর্গ ড্যাশ সর্বদেবতা। তো এটা হবে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমন্তপ, পিতাহি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপস্যা, পিতাকে খুশি করলে সকল দেবতা খুশি হন। পরের প্রশ্ন দেখো, রূপ যৌবন সম্পন্না ড্যাশ কিংসুকা। তো এটার মাঝখানে যে ফাঁকাটা আছে এখানে কি হবে? রূপ যৌবন সম্পন্না বিশাল কুল সম্ভবা বিদ্যাহীনা ন শোভন্তে নির্গন্ধা কিংসুকা। এর অর্থ হচ্ছে কেউ রূপ যৌবন সমৃদ্ধ উচ্চকুলে জন্মগ্রহণ হয়েও যদি বিদ্যাহীন হয়ে যায় তবে সে পলাশ ফুলের মতো। পলাশ ফুল দেখতে সুন্দর হলেও তাতে কোনো সুগন্ধ নেই। তারপরে দেখো, পরের যেটা আছে গ, বিদ্যতঞ্চ ড্যাশ সর্বত্র পূজ্যতে। তো এটা সম্পূর্ণ করলে আমরা পাবো বিদ্যতঞ্চ নৃপতঞ্চ নৈবতুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যানো সর্বত্র পূজ্যতে। এর অর্থ হচ্ছে যে ব্যক্তি অত্যন্ত রূপবান ও যৌবন সম্পন্ন এবং উচ্চ বংশজাত কিন্তু বিদ্যাহীন, সেই ব্যক্তি কিংসুক ফুলের ন্যায় গন্ধহীন হয়। দেখো, পূজ্যতের পরে কিংসুক হবে, হ্যাঁ, একটা কিংসুক থাকে এখানে, যেহেতু তোমাদের এখানে পূজ্যতা দিয়ে শেষ হয়েছে। পরের প্রশ্ন, নাস্তি গঙ্গা সম ড্যাশ গুরু। 2 নম্বর দেখো, বঙ্গ অনুবাদ করো। 7টা আছে, 1 × 7 7 আছে। এখানে দেখো, বিদ্যাং বিনা সুখং নাস্তি, এর বঙ্গ অনুবাদ করতে বলেছে। তো এটার বঙ্গ অনুবাদ যেটা হবে দেখে নাও, বিদ্যা ছাড়া সুখ নেই। পরের প্রশ্ন আছে, তিলে তৈলম অস্তি, মানে তিলে তেল আছে। পরেরটা দেখো, বিনয়স্য তুল্য গুণ নাস্তি। এটা হচ্ছে বিনয়ের সাথে তুল্য গুণ নেই। জননী জন্মভূমিস্য স্বর্গাদপি গরীয়সী। এটা মনে হচ্ছে মাতা এবং জন্মভূমি স্বর্গের চেয়েও সুন্দর। পরেরটা দেখো, নারীনাং ভূষণাং পতি, মানে হচ্ছে নারীদের আভূষণ তাদের স্বামী। তারপর দেখো, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, মানে যিনি শ্রদ্ধাশীল তিনি জ্ঞান পায় বা জ্ঞান পান। শিশু জলং পাশ্যতি, মানে হচ্ছে শিশুটি জলপান করতে পারে। এবার বলছে দেখো, দেবনাগরী হরফে লিখতে বলছে। তোমাদের দেখো কি হয়েছে, প্রথমে দেখো কমলম, এটাকে যদি আমরা দেবনাগরী হরফে লিখি, দেখো কমলম, এটা ক ম ল ম। তারপর দেখো অলস, এটাকে আমরা যদি দেবনাগরী হরফে লিখি তাহলে অলস। বালক, বা লোক। তোমাদের তো পরীক্ষায় এই দেবনাগরী হরফ এবং তোমাদের বঙ্গানুবাদ এগুলো কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়ে আসবে, তার জন্য কিন্তু ভালো করে তোমরা করবে। পিপাসা, পিপাসা। কেশব, কেশব। নৃপ, নৃপ। পান, পান। বুঝতে পেরেছো? এবার দেবনাগরী হরফের সংখ্যাগুলি লেখো, যে কোনো 6টি করতে হবে। 30, দেখো 30 লিখেছি। 71, 8, 23, 10, 14, 95। এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা শূন্য সহ, সে ভালো করে তোমাকে কিন্তু দেখে যাবে, যাতে এই দেবনাগরী হরফে যদি সংখ্যাগুলো লিখতে বলে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এবার দেখো, এই যে তোমাদের এখানে সংস্কৃত যে কথাটা লেখা আছে সেটাকে তোমাদেরকে বাংলাতে লিখতে হবে। এই যে সংস্কৃত যে বাক্যটা আছে তার বাংলায় অনুবাদটা আমি বলে দিচ্ছি, দেখে নাও। উজ্জয়িন শহরে মাধব নামে এক ব্রাহ্মণ ছিলেন, যিনি অত্যন্ত দরিদ্র ছিলেন। তার স্ত্রী তার ছেলের সুরক্ষার জন্য তার স্বামীকে নদীতে স্নান করতে নিয়ে যান। তারপর একটি দাতব্য কাজের জন্য রাজার আমন্ত্রণে ব্রাহ্মণকে তলব করা হয়েছিল। তার স্বাভাবিক দারিদ্র্যের কারণে ব্রাহ্মণ তার সন্তানের রক্ষক হিসাবে একটি বাঘ পালন করছিলেন। তড়িঘড়ি রাজার প্রাসাদে চলে গেল। ঠিক আছে, এটা হচ্ছে এর বঙ্গ অনুবাদটা।
এবার বলছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো। সমস্ত লোক সেখানে যাবে। এ দেখো, সমস্ত লোক সেখানে যাবে, তার যে সংস্কৃত ভাষার অনুবাদ সেটা এখানে লেখা আছে। পর্বতের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ, এটা যে বঙ্গানুবাদ, সংস্কৃত অনুবাদ, সেটা লেখা আছে যে পর্বতের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ। ঠিক আছে, তো এর সংস্কৃত অনুবাদগুলো এখানে করা আছে। একবার বোঝার জন্য করে দিই, এইটার আছে এখানে 2.1, এইটার আছে এখানে। এবার বলছে সন্ধি বিচ্ছেদ, পুনরেব প্রত্যহম পশ্চাৎ দৃষ্টা। আচ্ছা, এই সন্ধি বিচ্ছেদগুলো আমি এখানে করিয়ে দিলাম না, যদি তোমাদের দরকার হয়, তোমরা যদি না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর যারা পারবে তারাও কিন্তু কমেন্ট লিখে জানাবে, যাতে অন্যদের জানতে সুবিধা হয়। ঠিক আছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ক্রিয়ার কার বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো। উত্তর লিখবে, ক্রিয়ার যে রূপের দ্বারা ক্রিয়া ঘটার বিভিন্ন সময় বোঝায় সেই সময়কে ক্রিয়ার কাল বলা হয়, অথবা কার্য সম্পন্ন হওয়ার সময়কেই ক্রিয়ার কাল বলে। পরের প্রশ্ন দেখো, সর্বনাম পদ কাকে বলে, দুটি সর্বনাম শব্দের উদাহরণ দাও। উত্তর লিখবে, যে সব রকম নামের পরিবর্তে ব্যবহৃত হয় এর নাম হলো সর্বনাম। উদাহরণ, আমি, আমরা, তুমি। এবার বলছে দাগ দেওয়া শব্দগুলির কারক বিভক্তি নির্ণয় করো। এগুলো সোজা বলে আমি করিয়ে দিলাম না। রাজা দরিদ্রায় ধন দদাতি, তাহলে এই যে দরিদ্রায়, এটা কোন কারক বিভক্তি লিখতে হবে। রাম পুস্তকং পঠতি, রামটা আছে এখানে তোমাদের আন্ডারলাইন করা আছে। বৃক্ষাৎ পত্রং পতাত, পত্রংটা এখানে আন্ডারলাইন করা আছে। শিবায় নম, শিবায়টা এখানে আন্ডারলাইন করা আছে। তো এগুলোর কারক বিভক্তি লিখতে হবে। যদি তোমরা না জানো কমেন্টে লিখবে, এবং যারা জানো তারাও কিন্তু কমেন্টে লিখে জানাবে। এবার বলছে শব্দরূপ লেখো, 2 গুণ 4, এটা 8 হবে। ঠিক আছে, 2 গুণ 4 8 হবে। বলছে নদী শব্দের দ্বিতীয় আর এক বচন। নদী শব্দের দ্বিতীয় এক বচন, তোমার জন্য দেখো শব্দরূপ আমি এখানে নিয়ে এসেছি। দেখো নদীর যে শব্দরূপ সেটা এখানে লেখা আছে। দেখো নদীর বিভক্তি এক বচন, দ্বিবচন, বহুবচন, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী সব লেখা আছে। তো এখানে যেটা বলেছে নদীর দ্বিতীয়ার এক বচন, দেখো দ্বিতীয়ার এক বচন, তাহলে কি হচ্ছে, নদীম। তো এটা হচ্ছে সঠিক উত্তর। তোমরা কিন্তু এই গোটা যে শব্দরূপের চার্ট সেটা কিন্তু ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, পরেরটা বলেছে মাতৃ শব্দের চতুর্থীর দ্বিবচন। মাতৃ শব্দের চতুর্থীর দ্বিবচন, দেখো তোমাদের জন্য শব্দরূপ মাতৃও নিয়ে এসেছি। মাতৃ শব্দের চতুর্থীর দ্বিবচন মানে মাতৃভ্যাম। ঠিক আছে, তোমরা এই যে মাতা, মাতর, মাতর সবটা যে শব্দরূপের যে ছকটা সেটা কিন্তু ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, এবার দেখো সংস্কৃত শব্দরূপ মুনি বাংলা হরফে দেওয়া হলো। তাহলে এই শব্দরূপ, এই যে মুনিরটা কি বলেছে আমাদেরকে, প্রশ্ন কি দিয়েছে এটা দেখে নি। মুনি শব্দের তৃতীয়ার বহুবচন, মুনি শব্দের তৃতীয়ার বহুবচন, তৃতীয়ার বহুবচন দেখো মুনিভি, বোঝা গেল। তারপরে দেখো কি আছে, মুনি তো হলো, মুনির পরে আছে নর শব্দের পঞ্চমীর এক বচন। নর শব্দের পঞ্চমীর এক বচন, নর শব্দের পঞ্চমীর এক বচন, দেখো পঞ্চমীর এক বচন নরা। ঠিক আছে, তোমরা তোমাদের যে বিভিন্ন শব্দরূপগুলো আছে এছাড়াও ধাতুরূপ, এগুলো পড়ে যাবে। তো আমি ধাতুরূপের কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ধাতুরূপ বলেছে এখানে গম ধাতুর ধাতুরূপ, ভূ ধাতু ধাতুরূপ, বদ ধাতুর ধাতুরূপ, দ্বি ধাতু ধাতুরূপ, হ্যাঁ, লুট, লট, লিট, এগুলো সব কিন্তু তোমরা করে যাবে। বোঝা গেছে? এই করে গেলে কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকটাই কমন পাবে তোমরা। তোমরা যদি আরও এক সেট সংস্কৃতের প্রশ্ন এবং উত্তর দরকার হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন উত্তর নিয়ে আসবো। তোমাদের একটা অল সাবজেক্টের ভিডিও দেওয়া হয়েছে সংস্কৃত, তোমরা যারা দেখোনি সেটাও তোমরা দেখে নিও। তোমরা পরীক্ষা আসতে আর বেশি দিন সময় নেই, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।